নমস্কার, এখনকার প্রাইম টাইম নিউজ নিয়ে আমি আপনাদের সাথে আছি মৃন্ময়, আর আপনারা দেখছেন নিউজ বাংলা নেটওয়ার্ক। এখন খবর বিস্তারিত। 5 দফা দাবির আদায়ের লক্ষ্যে মঙ্গলবার কৈলাসহর জেলা কংগ্রেসের পক্ষ থেকে এক প্রতিনিধি দল জেলা শাসকের কাছে স্মারকলিপি প্রদান করে। এই প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন জেলা কংগ্রেস সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান। ত্রিস্তর পঞ্চায়েত আইন লঙ্ঘন করে কংগ্রেস পরিচালিত গ্রাম পঞ্চায়েতগুলির সাথে বিমাতৃসুলভ আচরণ করা হচ্ছে। এই ব্যাপারে জেলা শাসকের হস্তক্ষেপ চেয়ে মোট 5 দফা দাবি আদায়ের লক্ষ্যে ঊনকোটি জেলা কংগ্রেস কমিটির পক্ষ থেকে জেলা শাসক তাপস রায়ের কাছে এক স্মারকলিপি প্রদান করা হয়। জেলা কংগ্রেস সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন যে গৌরনগর ব্লকের অন্তর্গত কংগ্রেস পরিচালিত গ্রাম পঞ্চায়েতগুলিকে অন্ধকারে রেখে জিপিডিপি, গ্রাম সংসদ ও গ্রাম সভাকে সম্পূর্ণ অবজ্ঞা করে বিভিন্ন স্থানে রাজনৈতিক পক্ষপাত দুষ্ট হয়ে অবৈধভাবে বেনিফিশিয়ারি নির্বাচন করা হচ্ছে, যা পঞ্চায়েত আইন অমান্যের শামিল। এ ব্যাপারে ঊনকোটি জেলা শাসকের হস্তক্ষেপের দাবি জানানো হয়েছে জেলা কংগ্রেসের পক্ষ থেকে। 5 দফা দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য হল, বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকরা সরকারি দপ্তরে টাকা থাকা সত্ত্বেও কোনো ক্ষতিপূরণ পায়নি। 2015 সাল থেকে এখনও অবধি SRI পদ্ধতিতে চাষ করে কৃষকরা সার বীজ পেয়েছে, কিন্তু কোনো আর্থিক সাহায্য পায়নি। ত্রিপুরা ব্যাম্বো মিশন থেকে গৌরনগর ব্লকে যে বেনিফিশিয়ারি নির্বাচন করা হয়েছে তা গ্রাম পঞ্চায়েত, গ্রাম সংসদ ও গ্রাম সভায় না মেনে অবৈধভাবে করা হয়েছে। MGM রেগার মাধ্যমে পুরাতন নালা, রাস্তা সংস্কার, মেরামত এবং ল্যান্ড লেভেলিং এর মাধ্যমে রেগার শ্রমিকদের কাজের ব্যবস্থা করতে হবে। বন্যায় ক্ষতিগ্রস্ত গ্রামীণ রাস্তাগুলি আজ অবধি সংস্কার করা হয়নি। এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে। এ ব্যাপারে জেলা সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান জানান যে জেলা শাসক এই দাবিগুলি সম্পর্কে বিস্তারিত জেনে নেন এবং ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। আজকের এই স্মারকলিপি প্রদানে জেলা কংগ্রেস সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান ছাড়াও উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সম্পাদক রুদ্রেন্দ্র ভট্টাচার্য, জেলা কংগ্রেস সম্পাদক রুনু মিয়া সহ অন্যান্যরা। 5 দফা দাবি আদায়ের লক্ষ্যে আজকে কংগ্রেসের একটা প্রতিনিধি দল মাননীয় জেলা শাসকের সঙ্গে আমরা সাক্ষাৎ করি এবং ওনার কাছে আমরা 5 দফা দাবির সঙ্গে তুলে দিই। আমাদের দাবিগুলো নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে এবং উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে এই ব্যাপারটা তিনি অনুধাবন করবেন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন। কৈলাসহর থেকে দেবাশিস দত্তের রিপোর্ট, নিউজ বাংলা। এডিসি নির্বাচনকে সামনে রেখে ফটিকরায় বিধানসভার ড্যামডুম এডিসি ভিলেজের জনজাতি মোর্চার উদ্যোগে অনুষ্ঠিত হয় এক মিছিল ও পথসভা। এই মিছিল ও পথসভায় উপস্থিত ছিলেন ফটিকরায় মণ্ডলের সভাপতি নীলকান্ত সিনহা সহ অন্যান্যরা। আসন্ন রাজ্যের এডিসি নির্বাচনকে সামনে রেখে ঊনকোটি জেলার ফটিকরায় বিধানসভা কেন্দ্রের ডেমডুম এডিসি ভিলেজে 51 ফটিকরায় জনজাতি মোর্চার উদ্যোগে একটি মিছিল সংগঠিত হয়। এই জনজাতি মোর্চার মিছিলটি ডেমডুম কমিউনিটি হল প্রাঙ্গণ থেকে ডেমডুম বাজারের বিভিন্ন পথ পরিক্রমা করে ডেমডুম কমিউনিটি হলের সামনে পথসভায় মিলিত হয়। এই জনজাতি মোর্চার পথসভায় উপস্থিত ছিলেন ফটিকরায় মণ্ডলের সভাপতি নীলকান্ত সিনহা, ফটিকরায় মণ্ডলের জনজাতি মোর্চার সভাপতি পূর্ণমোহন দেববর্মা এবং ঊনকোটি জেলা জনজাতির সাধারণ সম্পাদক লগ্মমণি রিয়াং, ফটিকরায় মণ্ডল সাধারণ সম্পাদক শিবেন্দু ঘোষ সহ অন্যান্যরা। এই জনজাতি মিছিলে প্রায় 2 শতাধিক লোকের উপস্থিতি লক্ষ্য করা যায়। বক্তব্য রাখতে গিয়ে জনজাতি মোর্চার ফটিকরায় মণ্ডল সভাপতি পূর্ণমোহন দেববর্মা বলেন, ডেমডুম এডিসি ভিলেজের পঞ্চায়েতে এসে বিরোধীরা চক্রান্ত করে কিছুদিন আগে MGN রেগার রেজিস্টার এবং অন্যান্য কাগজপত্র ছিঁড়ে ফেলে দেয়। তাদের এই ঘটনার তীব্র নিন্দা জানানো হয়। পাশাপাশি বর্তমান সরকারের পাহাড় অঞ্চলের বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্মকে তুলে ধরা হয় এবং বর্তমান সরকার পাহাড় অঞ্চলের জনজাতির জন্য যে উন্নয়নমূলক বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে তা বিস্তারিতভাবে আলোচিত হয়। সেই সঙ্গে মুখ্যমন্ত্রীর দেয়া প্রতিশ্রুতি ত্রিপুরার শ্রেষ্ঠত্ব ত্রিপুরা গড়বার লক্ষ্যে কেন্দ্রীয় সরকার এবং রাজ্যের মুখ্যমন্ত্রী এগিয়ে নিয়ে যাচ্ছেন বলে জানান নেতৃত্বরা। আজকে আমরা ডেমডুম বাজারে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে একটা আমরা বিক্ষোভ মিছিল সংগঠিত করছি। পাশাপাশি আমাদের বর্তমান যে ত্রিপুরা রাজ্যে
আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ত্রিপুরা সমাজের নেতৃত্বে যেভাবে এডিসি এলাকাতে উন্নয়নমূলক কাজ করার জন্য যে কর্মসূচি হাতে নিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমরা যে আজকে বাজার হয়েছে। তথাপি আজকে আমরা প্রথমত যে দুঃখ মিছিল হচ্ছে তার একটি কারণ হলো যারা বিজেপির যে উন্নয়নমূলক কাজ এখন এডিসি এলাকা হচ্ছে যারা ওটাকে কালিমাত করার জন্য কিছু কিছু ভারতীয় জনতা পার্টির যারা বিরোধীরা তারা তাদেরকে অপপ্রচার করে যে ষড়যন্ত্র করে যে উন্নয়নমূলক কাজকে বাধা বিঘ্ন সৃষ্টি করছে তারই প্রতিবাদে আমরা আজকে এই ডেমুর বাজারে ফটিকরায় থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। দিন দুপুরে এক মহিলার গলা থেকে সোনার হার ছিনতাই করে পালালো এক যুবক। ঘটনা বিশালগড় রাস্তার মাথা এলাকায়। পুলিশ একটি মামলা নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। দিনে দুপুরে বিশালগড় থানার অন্তর্গত গোকুলনগর রাস্তার মাথা এলাকার বন্ধন ব্যাংকের সামনে থেকে চলন্ত বাইক থেকে এক মহিলার গলার স্বর্ণের চেইন ছিনতাই করে নিয়ে পালিয়ে গেল ছিনতাইবাজেরা। কি সাইকেল আছিল এটা? স্কুটি আছিল। আপনারা কি এর মধ্যে আছিলেন? আপনার পেছনে আছিল স্কুটিটা। তারা কয়জন আছিল? আপনারা কি মানে বাইকটা কি কোন দিকে গেছে? নাম্বার টাম্বার লক্ষ্য করছেন না? কতটুকু আছিল হাটটা? বিশালগড় থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। ত্রিপুরা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা বিভাগে প্রথম স্থান এবং আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিভাগে প্রথম স্থানে উত্তীর্ণ হওয়া সোনামুড়ার দুই কৃতী ছাত্রীকে সংবর্ধনা প্রদান করল স্বপ্নপূরণ সামাজিক সংস্থা। মেয়েরা যে কোনো কিছুতেই পিছিয়ে নেই তা আবারও প্রমাণ করল সোনামুড়া মহকুমার দুই মেয়ে। 2020 সালে ত্রিপুরা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা বিষয়ে প্রথম বিভাগে এবং আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিষয়ে প্রথম বিভাগে উত্তীর্ণ হয়। মেলাঘরের বাসিন্দা মৃত সুশান্ত সাহার মেয়ে মিষ্টু সাহা ত্রিপুরা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা বিষয়ে প্রথম বিভাগে উত্তীর্ণ হয়ে মেলাঘরের নাম উজ্জ্বল করেছিল। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে মেলাঘর বালিকা বিদ্যালয় থেকে উত্তীর্ণ হয় মিষ্টু সাহা। অন্যদিকে সোনামুড়ার মহেশপুর এলাকার বাসিন্দা ইয়াকুব আলীর মেয়ে সেলিনা আক্তার আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে ত্রিপুরার সংখ্যালঘু সম্প্রদায়ের মেয়ে এই প্রথম ইতিহাস তৈরি করে। আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিভাগে প্রথম স্থান অর্জন করে সেই মেয়েটি। গতকাল উভয়ের বাড়িতে গিয়ে স্বপ্নপূরণ সামাজিক সংস্থার পক্ষ থেকে শুভেচ্ছা বিনিময় এবং সংবর্ধনা প্রদান করা হয়। উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি কবির হোসেন, সম্পাদক সাব্বির মৈশাল, রাহুল মজুমদার, শফিকুল রহমান সহ সংস্থার অন্যান্য কর্মকর্তারা। স্বপ্নপূরণ সামাজিক সংস্থাকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আমার কৃতিকে এমনভাবে সম্বর্ধনা দিয়ে আমাকে আরও সামনে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করার জন্য। আমিও চেষ্টা করব যেন সবসময় এমন সংস্থার হয়ে কাজ করতে পারি, আরও যাতে সংস্থার পাশাপাশি থাকতে পারি। শুধু একটি সংস্থা নয়, আমরা যাতে ধীরে ধীরে এই সংস্থা থেকে আরও অনেক শাখা তৈরি করতে পারি, যাতে আরও বেশি মানুষকে এসব সামাজিক কাজের জন্য আমরা এগিয়ে নিয়ে আসতে পারি, তার জন্য চেষ্টা করব। সোনামুড়া থেকে মোহাম্মদ মামুরের রিপোর্ট, নিউজ বাংলা। বিএসএফ এবং বিজিপি এর মধ্যে পতাকা বৈঠকের পর বক্সনগর থেকে চুরি যাওয়া গরু বাংলাদেশ থেকে উদ্ধার করে দিল বিজিপি। প্রায় এক সপ্তাহ পর গরুর মালিক গরু ফিরে পান। বক্সনগর থেকে গরু চুরি হওয়ার পর প্রায় এক সপ্তাহ পরে বাংলাদেশ থেকে সেগুলো উদ্ধার হয়েছে বিএসএফ এবং বিজেপির পতাকা বৈঠকের পর। বক্সনগর বাগবের এলাকার 3 যুবকের নামে কমলচৌড়া থানায় মামলাও করা হয়েছে। এলাকার মানুষের বক্তব্য, গত এক বছরে ওই এলাকা থেকে মোট 13টি গরু চুরি হয়েছে। প্রত্যেকটি চুরির সঙ্গে এই 3 যুবক যুক্ত থাকতে পারে বলে ধারণা এলাকাবাসীর। ঘটনার বিবরণে জানা যায়, গত 24 অক্টোবর শুক্রবার গভীর রাতে কমলচৌড়া থানা এলাকার বাগবের গ্রাম পঞ্চায়েতের দুধপুকুর সীমান্তের 188 এবং 189 নম্বর গেটের মাঝামাঝি স্থানে বেড়া কেটে আমির হোসেনের বাড়ি থেকে 2টি গাভী নিয়ে যায়। গরুর মালিক আমির হোসেনের বাড়ি কাঁটাতারের বেড়া থেকে বড়জোর 5 মিটার দূরত্বে। এই সুযোগ বুঝে এলাকার কুখ্যাত পাচারকারী চূড়া কারবারি গরু চুর তুষার মিয়া, কামরুল হোসেন এবং
রিয়াদ মিয়া নামে 3 যুবক এলাকায় দীর্ঘদিন যাবৎ চুরি করে যাচ্ছিল বলে এলাকাবাসীদের অভিযোগ। এই 3 যুবক বর্তমানে এলাকা ছাড়া। এদিকে এলাকাবাসীদের অভিযোগ এই 3 যুবককে এলাকায় ঢুকতে দেয়াই হবে না। তবে গরুগুলি চুরি হওয়ার পর থেকেই মালিক আমির হোসেন তার বাংলাদেশের আত্মীয় পরিজনদের কাছে খোঁজখবর নিতে থাকেন। পরে বাংলাদেশের আত্মীয়রা খোঁজখবর নিয়ে দেখেন যে বুড়িচং থানার আদর্শ গ্রামে তার গাভী গরুটি এবং বাছুর সঙ্গে বাধা রয়েছে। পরে স্থানীয় বিজেপি এবং বিওপিতে খবর দিলে বিজেপির জওয়ানরা এসে বুড়িচং বিওপিতে নিয়ে যায়। পরবর্তী সময়ে 1 সপ্তাহ পর শনিবার বিকেল 4টার সময় বিজেপি এবং বিএসএফ নগর সীমান্তে পতাকা বিটিং শেষে গরু মালিক আমির হোসেনের হাতে গরুগুলো তুলে দেয়। বাংলাদেশ থেকে খবর আসে এই গরু চুরির সঙ্গে যুক্ত এলাকার 3 যুবক। তাই এলাকার লোকজন ওই এলাকার উপপ্রধান সহ সবাই মিলে কমলচৌড়া থানায় এই 3 যুবকের নামে একটি মামলা দায়ের করেন। এই যুবক এবং পরিবার বর্তমানে এলাকা ছাড়া, তারা পলাতক রয়েছে। পুলিশ কাউকেও এখন পর্যন্ত গ্রেফতার করতে পারেনি। তাদের খুঁজে পুলিশের জোর তল্লাশি চলছে গোটা শহর জুড়ে। আমির হোসেন বাড়িতে গরু চুরি হয়েছিল, তো আর এখন বিএসএফ কালকে মনে বিএসএফ আর বিডিআর তারা দুজনে ফ্ল্যাগ মিটিং করার পরে একটা গরু দেওয়া হয়েছে মনে হয় আমার হোসেনকে। কটা গরু নিছিল চুরি? চোরে 2টা নেওয়া হয়েছিল, একটা দিছে। বক্সনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। ডিওএফ এর 41তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বক্সনগরের কলসিমুড়ায় অনুষ্ঠিত হয় যুব জমায়েত। এই যুব জমায়েতে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান বিধায়ক শহীদ চৌধুরী। ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের 41তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বক্সনগর লোকাল কমিটির উদ্যোগে কলসিমুড়া বাজারের মাঠে পালন করা হলো যুব জমায়েত। এদিন উপস্থিত ছিলেন সোনামুড়া যুব সংগঠনের বিভাগীয় সম্পাদক নিত্যানন্দ বর্মন, উপস্থিত ছিলেন সোনামুড়া এসএফআই বিভাগীয় সম্পাদক কাউসার আহমেদ, বক্সনগর লোকাল কমিটির সম্পাদক নির্মল সরকার, উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান বিধায়ক শহীদ চৌধুরী। এদিন আলোচনা করতে গিয়ে নিত্যানন্দ বর্মন সংগঠনের পূর্বতন ইতিহাস তুলে ধরতে গিয়ে জানান, পাঞ্জাবের লুধিয়ানা শহরে 1980 সালে ডিওয়াইএফআই প্রতিষ্ঠিত হয় এবং তার কাজকর্ম সম্পর্কে মূল্যবান আলোচনা করেন তিনি। বিধায়ক শহীদ চৌধুরী আলোচনা করতে গিয়ে বর্তমান সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধাচরণ করতে গিয়ে জানান যে রাজ্যে বিজেপি আইপিএফটি জোট সরকার ক্ষমতায় আসবার আগে প্রতি বছর 50,000 করে সরকারি চাকুরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু বর্তমানে তার সম্পূর্ণ উল্টো চিত্র দেখা যাচ্ছে। বেকার যুবক যুবতীদের কর্মহীনতায় ভুগতে হচ্ছে, কিন্তু মুখ্যমন্ত্রী আছেন নিজের চেয়ার বাঁচানোর চেষ্টায়। সমগ্র রাজ্য বামপন্থীদের উপর কিভাবে বর্বরচিত আক্রমণ চলছে তার বর্ণনা দিয়েছেন বিধায়ক শহীদ চৌধুরী। এদিন এই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এলাকার ছাত্র, যুব এবং জনগণের মধ্যে ব্যাপক সাড়া পরিলক্ষিত হয়। বক্সনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। আসামের কাছাড় জেলার উধারবন্দের মধুরার বালু মহালদারের বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠছে। রবিবার এক সাংবাদিক সম্মেলন করে এই অভিযোগ জানান স্থানীয় বাসিন্দা সহ গাড়ির মালিকরা। সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে আসামের কাছাড় জেলার উদারবন্দ মধুবার বালু মহল পরিচালনা নিয়ে মহালদের বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ করে স্থানীয় বাসিন্দা সহ গাড়ি মালিকরা। রবিবার এক সাংবাদিক সম্মেলন করে স্থানীয় বাসিন্দা সহ গাড়ি মালিকরা বলেন যে বালুর মহালরা অনৈতিকভাবে নিজেদের মর্জি মাফিক মধুরা বালুর মহাল পরিচালনা করছেন। এ নিয়ে সরব হলেন মহালদের লোকেদের হুমকির মুখে পড়তে হয় বলে উল্লেখ করেন তারা। সরকারি নিয়ম নীতি মেনে চালানো পরিবর্তে তারা তাদের নিয়ম মাফিক তা চালাচ্ছেন। চালানের অর্থের সঙ্গে অতিরিক্ত আরও 1,000 টাকা করে জমা দেওয়ার পর মহালদের তরফে একটি টোকেন দেয়া হয়। এই টোকেন দিলেই বালু সংগ্রহের অনুমতি দেয়া হয়ে থাকে। চালান থাকা সত্ত্বেও অতিরিক্ত 1,000 টাকা না দিলে বালুর গাড়ি নিয়ে মহালে ঢুকতে দেয়া হয় না, এমনই অভিযোগ গাড়ি মালিকদের। তাছাড়া ট্রাম্প মালিকদের বালুর উপযুক্ত মূল্য দেয়া হচ্ছে না। বালুর উপযুক্ত মূল্যের জন্য বারবার দাবি জানালেও তাতে কর্ণপাত করছেন না মহালদাররা।
চালানের সঙ্গে অতিরিক্ত 1000 টাকার বিষয় নিয়ে সম্প্রতি প্রতিবাদ করে অতিরিক্ত অর্থ সংগ্রহের কারণ জানতে চায় তারা, কিন্তু মহালদের পক্ষ থেকে কোনো সদুত্তর পাননি, বরং স্থানীয় বাসিন্দা এবং গাড়ি মালিকদের নানান হুমকির মুখে পড়তে হয়। তবে চালানের সঙ্গে অতিরিক্ত 1000 টাকার কোনো অবস্থাতেই যৌক্তিকতা নেই, তারা তা দিতে রাজি নন। প্রয়োজনে তারা পথে নামতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন গাড়ি চালকরা। সাংবাদিক সম্মেলনে উঠে আসে নদী ভাঙন এবং পানীয় জলের সমস্যার কথাও। স্থানীয়দের অভিযোগ, জলের সমস্যার কথাও তারা জানিয়েছেন। পানগ্রাম এলাকার বাসিন্দাদের পানীয় জলের একমাত্র ভরসা মধুরা নদী, কিন্তু ভোর 4টা থেকেই শুরু হয় নদী থেকে বালু উত্তোলন, ফলে এলাকার বাসিন্দাদের পানীয় জলের জন্য ভুগতে হয় অনেক ভোগান্তি, এমনই অভিযোগ তাদের। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন রেজাউল হোসেন, নজমুল হক, আসারুল ইসলাম, দেবনাথ পান্ডে, আলতাফ হোসেন, উজ্জ্বল পান্ডে সহ অর্ধ শতাধিক স্থানীয় বাসিন্দাদের উপস্থিতি ছিল এদিনের সাংবাদিক সম্মেলনে। সালানের তো 3,000 টাকা সালানের লয়, এছাড়া 1000 টাকা সালানের 7 সালানের 3,500 টাকা লয়। এছাড়া তারা 1000 টাকা 3,000 টাকা মালের দাম, এই ডাম্পের মালিক আছে তারা এদিকে 3,000 টাকা মালের দাম লয়। এছাড়া 1000 টাকা এক্সট্রা তারা লয়। এই গুন্ডা ট্যাক্স হিসাবে না কিতা ট্যাক্স হিসাবে তারা জানেন। যদি আমরা না করে দিতাম না, এর আগে একদিন বুমুরবন আমার তার সাগলেও ঝগড়া হয়েছে, ওই বান্ধিয়ে টাকা লইব, দম থাকলে টাকা লইল, গেট তারা মানে রাখি দে। আর গেট একজন মানুষের ভাট্টাল্যান্ডও তারা গেট তারা মানে রাখছে, তাহলে আমার রাখি ওই গাড়ি চাইতো না 1000 ছাড়া। আমার গাড়ির লিগেল পারমিট থাকা সত্ত্বেও তারা আমরা কিতার লাগে টাকা 1000 দিতাম। শিলচর থেকে বিজিত দাসের রিপোর্ট, নিউজ বাংলা। মিজোরাম সীমানা বিবাদের জেরে আবারও এক ব্যক্তিকে তুলে নিয়ে গেল মিজো দুষ্কৃতীরা। জানা যায় ওই ব্যক্তির নাম ইজ্জাত আলী। এই ঘটনায় আতঙ্ক দেখা দিয়েছে পাগলাছড়া ও ফ্রান্সনগর এলাকায়। আসাম মিজোরামের সীমান্ত বিবাদের জেরে আবারও একজনকে উঠিয়ে নিয়ে গেল মিজো দুষ্কৃতী। জানা গিয়েছে রবিবার সকালে বাড়ির কাজের জন্য বাঁশ আনতে অসম মিজোরাম সীমান্তের পাগলাছড়ার জঙ্গলে যান ফ্রান্সনগরের বাসিন্দা বছর 40-এর যুবক ইন্তাজ আলী। দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেলেও ইন্তাজ বাড়িতে না ফেরায় পরিবারের লোকজনেরা তার খুঁজে বের হন। তার সঙ্গে জঙ্গলে যাওয়া পাগলাছড়ার 2 যুবক ইন্তাজের পরিবারকে জানিয়েছে তারা একসঙ্গে জঙ্গলে বাঁশ কাটছিল। সেই সময় ধারালো অস্ত্র সহ নিয়ে কয়েকজন মিজো যুবক এসে ইন্তাজকে ধরে ফেলে। ইন্তাজকে ধরে ফেলায় তারা জঙ্গল থেকে দৌড়ে পালিয়ে আসে। ইন্তাজ আলীর ভাইয়ের বয়ান, মিজো দুষ্কৃতীরা ইন্তাজকে তুলে নিয়ে গিয়েছে তা নিশ্চিত হওয়ার পর সন্ধ্যা 7টার দিকে ইন্তাজের ভাই আলী হোসেন এবং তার স্ত্রী লাইলাপুর পুলিশ পেট্রোল পোস্টে ইন্তাজকে তুলে নেওয়া হয়েছে বলে এক এজাহারনামা দায়ের করেন। সীমান্ত থেকে যুবককে তুলে নেয়ার খবরের পর আতঙ্ক দেখা দিয়েছে পাগলাছড়া এবং ফ্রান্সনগর এলাকায়। উল্লেখ্য, এর আগে 2 কৃষক সাজ্জাদ এবং ইমান নামে 2 কৃষককেও তুলে নিয়েছিল মিজো দুষ্কৃতীরা এবং এদিন ফের এই ধরনের ঘটনা ঘটায় গোটা এলাকায় আতঙ্ক বিরাজ করছে। তারা হলো বাসানা থেকে আমরা আসামারি বাসানা যাওয়ার পরে তাই তো ডেইলি সকালে গেলে 10-11টার সময় আই যায়। আমরা 2টা পর্যন্ত অপেক্ষা করিয়া তানার কোনো খোঁজ খবর পাই না হইয়া যোগাযোগ করিয়া খবর পাইলাম বাইরেন্টির একটা কাপু তার নাম ধরলু। সেয়া কইছে যে ওয়াইএমন প্রেসিডেন্ট ময়া তার দলবল নিয়ে তারা দরিয়া নিছেন। এরপরে আমরা বহুত খুঁজাখুঁজি করলাম কোন জায়গাতে আসন না, আসামের জমিন দিন দরিয়া নিছেন, আসামের জমিন থেকে খুঁজাখুঁজি করলাম কোন জায়গাতে আসন না আসন, সেইটা কিচ্ছু সাহায্য না। এরপরে আমরা একটা হোয়াটসঅ্যাপও ফটো পাইছি, ডেট হিসাবে একটা কাপু আমরা দিয়ে দিছি। এখন মরা না জিতা এটা তোমরা জানো না? আমরা জানি না, ফটো বোঝা যায় মরা। শিলচর থেকে বিজিত দাসের রিপোর্ট, নিউজ বাংলা। 16 দফা দাবি নিয়ে জেলা প্রশাসন ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করল পশ্চিমবঙ্গ রাজ্য মৎস্যজীবী সমিতির মালদা জেলা কমিটির সদস্যরা। তারপর জেলা শাসকের কাছে একটি দাবি সনদ তুলে দেওয়া হয়। পশ্চিমবাংলার মালদা জেলার মৎস্যজীবীদের সমবায় সমিতির সমস্যা সমাধানের জন্য বিভিন্ন দাবি দাবা নিয়ে জেলা প্রশাসনের দ্বারস্থ হল পশ্চিমবঙ্গ রাজ্য মৎস্যজীবী সমিতি মালদা জেলা কমিটির শতাধিক মৎস্যজীবীরা। এই মর্মে সংগঠনের পক্ষ থেকে মালদা জেলা প্রশাসনিক ভবনের সামনে বেশ কিছুক্ষণ বিক্ষোভ প্রদর্শন করেন মৎস্যজীবীরা। নিজেদের দাবি দাবাকে সামনে তুলে ধরেন তারা। পরে 16 দফা দাবিতে জেলা শাসকের হাতে একটি দাবি সনদ তুলে দেয়া হয় সংগঠনের পক্ষ থেকে।
দাবিগুলোর মধ্যে অন্যতম ছিল সরজমিনে তদন্তের মাধ্যমে সরকারি জলাভূমিগুলি বর্তমান চরিত্র নির্ধারণ, অস্বাভাবিকভাবে খাজনা বৃদ্ধি এবং দরপত্রের ব্যাংক ড্রাফট প্রত্যাহার করে বাস্তব সম্মতভাবে সরকারি আইন অনুযায়ী খাজনা এবং দরপত্রের মান নির্ধারণ করা। কেন্দ্র রাজ্য সরকারকে প্রত্যেক মৎস্যজীবীর পরিবারকে মাসে ৭,৫০০ টাকা এবং ১০ কেজি করে খাদ্যশস্য দিতে হবে। এছাড়াও আরও কিছু বিষয় নিয়ে তাদের এই ১৬ দফার ডেপুটেশন। আমরা মৎস্যজীবীরা সবচাইতে বেশি এই রাজত্বে আক্রান্ত। সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে নীতিটাই পরিবর্তন হয়ে গেছে। আগে বামফ্রন্ট সরকারের যে সিদ্ধান্ত ছিল যার জলকর সে থাকবে, নিয়ারের যে আছে সে পাবে, র্যাঙ্ক নির্ধারণ করতে একটা কমিটি তৈরি করে তার বেশি হতো না। এখন আর জলকরের ওই সিদ্ধান্ত থাকছে না। এখন বলছে যে কেউ টেন্ডার ডাকতে পারে। আগে মৎস্যজীবী সমিতি ছাড়া অন্য কেউ টেন্ডার ডাকতো না, আর এখন ওপেন করে দিয়েছে এই সরকার। বলে আজকে মৎস্যজীবীরা নয়, ফরুয়ারা, মহাজনরা, যারা ক্রিমিনাল ডাকাত তারাই কিন্তু মৎস্য শাসন নিয়ে বিভিন্ন রকমের তারা চাষাবাদ করার জন্য তারা কিন্তু শুরু করেছে। তারা প্রচণ্ডভাবে আক্রান্ত এবং তারা মৎস্যজীবীদের গৃহ নির্মাণ, আবাস যোজনা, তাদের ভাতা থেকে শুরু করে তাদের কাজকর্মগুলো এগুলো সব কিছু উঠে গিয়ে অমৎস্যজীবীদের মধ্যে বিল্লি বিন্টন করছে, পঞ্চায়েত করছে। মালদা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। নদিয়ার বিজেপি কর্মী খুনের প্রতিবাদে থানা ঘেরাও ও গণডেপুটেশন প্রদান করল বিজেপির কর্মী সমর্থকরা। এই ডেপুটেশন প্রদানকালে পুলিশের সাথে বিজেপি কর্মীদের ধস্তাধস্তি শুরু হয়। পরে বিজেপি নেতৃত্বদের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পশ্চিমবাংলার গোটা রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের সন্ত্রাসের প্রতিবাদে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর থানা ঘেরাও এবং গণডেপুটেশন দিল বিজেপি। গত কয়েকদিন ধরে লাগাতার হিংসা সন্ত্রাস ছড়ানোর প্রতিবাদে ভগবানপুর থানায় গণডেপুটেশন দিতে এসে পুলিশের সঙ্গে এক প্রকার ধস্তাধস্তি শুরু হয় বিজেপি কর্মী সমর্থকদের। সোমবার মণ্ডল সভাপতি বিজেপি নেতা স্বপন প্রধান, বিজেপি নেতা দেবু কর, বিজেপি নেত্রী সরস্বতী সিংহ এবং একাধিক বিজেপি কর্মী সমর্থকদের উপস্থিতিতে নদিয়ার কল্যাণের গণেশপুরে বিজেপি কর্মী বিজয় সিংহকে ফাঁসিতে ঝুলিয়ে আত্মহত্যা করবার প্রতিবাদে বিক্ষোভ দেখানো হয়। ডেপুটেশনে আসা বিজেপি কর্মীরা পুলিশের ঘিরে রাখা ব্যারিকেডে ধাক্কা মেরে ভাঙবার চেষ্টা করলে ভগবানপুর থানার পুলিশ ব্যারিকেড সরিয়ে বেরিয়ে এলে পুলিশের সঙ্গে কিছুটা কথা কাটাকাটি শুরু হয়। পুলিশ লাঠিচার্জ করতে গেলে বিজেপি নেতৃত্বদের হস্তক্ষেপে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। নিয়ন্ত্রণে নিয়ে আসে পুলিশ। পরবর্তী সময় পুলিশ বিজেপি কর্মী রঞ্জন মাইতিকে গ্রেফতারের চেষ্টা করলে বিজেপি নেতৃত্বরা পরিস্থিতি শান্ত করে। পরে বিজেপি নেতৃত্বরা ডেপুটেশন দিতে ভারপ্রাপ্ত অফিসার প্রণব রায়ের কাছে প্রবেশ করে। পাশাপাশি ভারপ্রাপ্ত অফিসার প্রণব রায় বিজেপি নেতৃত্বদের আশ্বস্ত করেন যে ভগবানপুর থানার গোটা এলাকা শান্ত রাখবার চেষ্টা করবেন তিনি এবং পেট্রোলিং এর মধ্য দিয়ে রাতের অন্ধকারে বিভিন্ন অসামাজিক কার্যকলাপ বন্ধ করবার আশ্বাস দিয়েছেন ভারপ্রাপ্ত অফিসার। আজকের আমাদের সারা পশ্চিমবঙ্গ জুড়ে যে গণতন্ত্র বাঁচাও যেভাবে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের বিনা দোষে তাদের কেস দেওয়া হচ্ছে এবং তাদেরকে তৃণমূলী হারমাদ বাহিনীরা হত্যা করছে, তার প্রতিবাদে আজকের আমাদের সারা পশ্চিমবঙ্গ জুড়ে আমাদের আজকের গণডেপুটেশন এবং থানা ঘেরাও কর্মসূচি। পূর্ব মেদিনীপুর থেকে প্রসেনজিৎ রায়ের রিপোর্ট, নিউজ বাংলা। লোনের কিস্তির টাকা যাতে বন্ধ রাখা হয় তার জন্য মঙ্গলবার রাজধানীর রাধানগর গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্যাংক কর্মকর্তাদের সাথে দেখা করল 10,323-এর সদস্যরা। 10,323 শিক্ষকদের যখন চাকরি ছিল তখন তাদের মধ্যে অনেকেই বিভিন্ন কাজের জন্য ব্যাংক থেকে লোন নিয়েছিলেন এবং মাসে মাসে লোনের কিস্তির টাকা তারা দিয়েও যাচ্ছিলেন। কিন্তু বর্তমানে তাদের চাকরি চলে যাওয়ায় তারা লোনের কিস্তির টাকা ফেরত দিতে অসুবিধায় পড়েছেন। তাই তাদের লোনের কিস্তির টাকা যাতে বন্ধ রাখা হয় তার জন্য মঙ্গলবার রাজধানীর রাধানগরের ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্যাংক কর্মকর্তাদের সাথে দেখা করতে যান 10,323-এর সদস্যরা। আমাদের রাজ্যের সরকার প্রধান, ওনার একটা সম্মান আছে, ওনার চেয়ারের একটা দাম আছে, ওনার চেয়ারের দাম দিচ্ছি আমরা কিন্তু সরকারের বিরুদ্ধে কোনো রকম আন্দোলনে আজকে আসিনি। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মধ্যে থেকে একজন ইতিমধ্যে আপনারা জানেন যে সুইসাইড করেছেন এবং আমাকে অনেক জায়গা থেকে ফোন করেছেন যে ম্যাডাম আমি তো ছেলে মেয়েদের ভাত দিতে পারছি না,
আমি লোন কোথা থেকে দেবো, নোটিশ ধরিয়ে দিয়েছে। আমার একজন এইচএম আছে, আমার গ্যারান্টার, ওনাকে ওনার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছে, ওনাকে নোটিশ দেওয়া হয়েছে। যে এইভাবে চাপ দিলে আমাদের তো সুইসাইড করতে হবে, এছাড়া কিছু করার নেই। আপনারা একটু কথা বলুন। আগরতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। নিখোঁজ হওয়ার 4 দিন পর এক যুবকের মৃতদেহ উদ্ধার হলো। ঘটনা ধর্মনগর মহকুমার বাগবাসা বিধানসভার দক্ষিণ গঙ্গানগর এলাকায়। জানা যায় মৃত ওই যুবকের নাম নবকান্ত কর্মকার। ঘটনাটি খুন না আত্মহত্যা তার তদন্তে নেমেছে ধর্মনগর থানার পুলিশ। নিখোঁজ হওয়ার 4 দিন পর এক দিনমজুরের মৃতদেহ উদ্ধার হয় একটি পরিত্যক্ত ডোবা থেকে। ঘটনা ধর্মনগর মহকুমা বাগবাসা ফাঁড়ির অন্তর্গত দক্ষিণ গঙ্গানগর 5 নং ওয়ার্ডের। ঘটনার বিবরণে জানা যায় নবকান্ত কর্মকার পিতা দেবেন্দ্র কর্মকার, বাড়ি দক্ষিণ গঙ্গানগর 4 নং ওয়ার্ডে। গত শনিবার সকালবেলা দক্ষিণ গঙ্গানগরের 5 নং ওয়ার্ডে যায় জঙ্গল কাটার উদ্দেশ্যে এবং একটি পরিত্যক্ত ডোবার পাশে দীর্ঘক্ষণ জঙ্গল ও পরিষ্কার করতে দেখা যায় দিনমজুর নবকান্তকে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। কিন্তু তারপর থেকে সে নিখোঁজ হয়ে যায়। 4 দিন পর আজ দুপুর নাগাদ এই পরিত্যক্ত ডোবা থেকে তার মৃতদেহ উদ্ধার হয়। স্থানীয়রা আজ এই দিনমজুরের মৃতদেহ দেখতে পেয়ে বাগবাসা ফাঁড়ির পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ধর্মনগর জেলা হাসপাতালের মর্গে পাঠিয়ে দেয়। ধর্মনগর থেকে বিকাশ ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ বাংলা। এখনকার মতো প্রাইম টাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন নিউজ বাংলার পর্দায়।